নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে কবি অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান রাখো যে কবিতাটি আছে তারই হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে আলোচনা করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার দেখে নিই। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইটি সামনে খুলে রাখো, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধে হবে। দেখো, একের এক দাগে রয়েছে মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তোমরা উত্তরে লিখবে মন্দ কথা, অর্থাৎ খারাপ কথায় যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব নয়, তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মন্দ কথা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে সমস্ত বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। তাই কবি বারবার বলেছেন যে কোনো বিষয়ের উপর যদি আমরা মনোযোগ দিই তাহলে সেখান থেকেই আমরা ছন্দকে অনুভব করতে পারবো। চলো এবার 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। 2 নম্বর প্রশ্ন আছে, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তরটি লিখবে নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে সেই ছন্দ অন্য কারোর নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে এমন ছন্দময় ছড়া এর আগে কেউ কখনো লেখেনি। তাহলে দেখো, নদীর স্রোত যদি তোমরা কেউ দেখে থাকো, দেখো নদীর স্রোত কিন্তু একবার আসছে একবার চলে যায়, একবার আসছে একবার চলে যাচ্ছে। তাহলে কবি এটাই বলতে চাইছে যে নদীর যে স্রোত সেও কিন্তু তার ছন্দ বজায় রেখেছে, তার নিয়মে অবিরাম চলছে। তাই কিন্তু কবি বলেছেন যে তার এই চলার গতিকে যদি কেউ মন দিয়ে অনুভব করতে পারে সেখানেও ছন্দ অনুভব করা যাবে। এবার দেখো 3 দাগে আছে চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তরটি দেখো, এই বিশ্ব প্রকৃতি হলো ছন্দময়, চারিদিকে ছন্দ ছড়িয়ে আছে। সেই ইঙ্গিতপূর্ণ ছন্দকে মন ও কান পেতে অনুভব করতে পারলেই ভুবনটাকে চেনা সহজ হবে। কবি এটাই কিন্তু বলতে চাইছেন যে আমাদের চারিপাশে যা কিছু হয় সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ছন্দ লুকিয়ে থাকে, সেগুলোকে অনুভব করে নিতে হয়, তাহলেই আমরা ছন্দকে চিনতে পারবো। তোমরা যদি কবিতাটা পড়ে থাকো তাহলে দেখবে কবি কিন্তু বলেছে যে পাখির ডাকেও কিন্তু ছন্দ লুকিয়ে আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এছাড়াও রেলগাড়ি, ঘড়ির কাঁটা সমস্ত কিছুতেই কিন্তু ছন্দ লুকিয়ে আছে। এই সমস্ত বিষয়কে যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু এই বিশ্বভুবনকে আমরা চিনতে পারবো। চলো এবার 4 নম্বর প্রশ্নটি দেখে নিই। বলেছে পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তরে লিখবে জীবময়। জীবনের সেই ছন্দকে অনুভব করতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলেই জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তরটি লিখবে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে গভীর মনোযোগ দিতে হবে। কবি কিন্তু বারবার একটা কথাই বলতে চাইছে, মনের মধ্যে সমস্ত দ্বন্দ্ব হিংসা ভুলে গিয়ে শুধুমাত্র মনোযোগ দিতে বলেছে, সমস্ত বিষয়ের ওপর মনোযোগ দিতে বলেছেন। মনোযোগ দিলেই আমরা ছন্দকে বুঝতে পারবো। চলো এবারে তোমাদের 2 দাগের প্রশ্নগুলো দেখিয়ে দিই। 2 দাগে বলেছে বিশেষ্যগুলোকে বিশেষণে ও বিশেষণগুলোকে বিশেষ্যে পরিবর্তন করে এবং বাক্য রচনা করো। দেখো, ঝড় হবে বিশেষ্য আর ঝোড়ো হবে বিশেষণ। যেমন বাক্য লিখেছি, কাল সারা রাত ঝোড়ো হাওয়া প্রভাবিত হয়েছিল। এবার দেখো, মন হলো বিশেষ্য আর মানসিক হলো বিশেষণ। এবার বাক্য লিখেছি, এই কাজটির জন্য আমি মানসিকভাবে তৈরি। পরেরটি দেখো, ছন্দ হবে বিশেষ্য আর ছন্দবদ্ধ হবে বিশেষণ। বাক্য রচনা হবে, প্রকৃতির সব কাজেই এক ছন্দবদ্ধ গতি আছে।
দিন হবে বিশেষ্য আর দৈনিক হবে বিশেষণ। বাক্য রচনা হবে শ্রমিকদের দৈনিক কাজের মূল্য খুবই কম। সুর হবে বিশেষ্য আর সুরেলা হবে বিশেষণ। গ্রাম বাংলায় অনেক সুরেলা পাখির গান শোনা যায়। এরপরে দেখো সংকেত হবে বিশেষ্য আর সাংকেতিক হবে বিশেষণ। বাক্য রচনা হবে মন দিয়ে শুনলে প্রকৃতির বহু সাংকেতিক ধ্বনি আমরা অনুভব করতে পারবো। এখানে পুরোটা লেখা হয়নি। পরেরটি দ্বন্দ্ব হবে বিশেষ্য আর দাম্ভিক হবে বিশেষণ। দুই বন্ধুর মধ্যে দাম্ভিক আলোচনা চলছে। এরপরে আছে মন্দ হবে বিশেষণ আর বিশেষ্য হবে মন্দতা। এখানে বাক্য রচনা লিখেছি মানুষের মন্দতা দূর হলেই সমাজের শান্তি ফিরে আসবে। পরেরটি দেখো ছন্দহীন, এটি হবে বিশেষণ, আর ছন্দহীনতা এটি হবে বিশেষ্য। কবিগণ কখনো কখনো ছন্দহীনতায় ভোগেন। আর এখানে পদ্য হবে বিশেষ্য। মনের গভীর অনুরাগই পদ্যের জন্ম দেয়। সহজ হবে বিশেষণ আর সহজতা হবে বিশেষ্য। কবিতার সহজতা পাঠককে আকৃষ্ট করে। চলো এবার 3 দাগে দেখে নিই কি আছে। নিচের শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে 2টি করে বাক্য লেখো। মন্দের একটি অর্থ হলো অসৎ আর একটি হলো ধীরগামী। প্রথমটি লিখেছি সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে চলা উচিত, আর ধীরগামী বিকেলবেলা মৃদু মন্দ বাতাস বইছে। এরপরে আছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব হবে বিবাদ, মানুষে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। আরেকটি হবে সংশয়, মনের সব দ্বন্দ্ব ঘুচিয়ে সমাজের কল্যাণে এগিয়ে এসো। এখানে দ্বন্দ্ব বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। পরেরটি দেখো তাল। লয় হবে সঠিক তালে গান গাইলে শুনতে ভালো লাগে। আরেকটি হবে ফল বিশেষ, ভাদ্র মাসে তাল পাকে। এরপরে দেখো ডাক। ডাক হবে সম্ভাষণ, মধুর ডাক মনকে তৃপ্ত করে। আরেকটি হবে শব্দ, মেঘের ডাকে রাত্রিবেলা ঘুম ভেঙে গেল। এরপরে দেখো বাজে। বাজে মানে হচ্ছে ধ্বনিত হয়, তার গানের সুরটা এখনও কানে বাজে। আরেকটি হবে বাজে মানে হচ্ছে সময়, ঘড়িতে এখন 9টা বাজে। এরপরে দেখো ছড়া। ছড়া মানে হচ্ছে শিশু ভোলানো কবিতা। বাংলা শিশু সাহিত্যে ছড়ার একটি নিজস্ব স্থান আছে। আরেকটি হবে গুচ্ছ। রবি ঘুরে ঘুরে এক ছড়া আঙুর খেয়ে নিল। এরপরে আছে মজা। মজা মানে হচ্ছে আনন্দ, নতুন জামা পেয়ে শিশুদের খুব মজা হয়েছে। আরেকটি হবে জল শূন্য হওয়া, এই মজা পুকুরটাতে আমাদের ছোটোবেলায় অনেক পদ্ম ফুল ফুটত। 9 দিয়ে দেখো সংখ্যা বিশেষ, এই মাসের 9 তারিখে মামারা আমাদের বাড়িতে আসবে। আরেকটি হবে না সূচক অব্যয়, জগতে কাউকে পর ভাবা উচিত নয়। এবার দেখো 4 দাগে বলেছে নিচের শব্দগুলো কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। আছে জোছনা, এটি মূল শব্দ ছিল জ্যোৎস্না। এরপরে আছে চাকা, এটির মূল শব্দ চক্র। কান হবে কর্ণ। দুপুরের মূল শব্দ দ্বিপ্রহর, আর ঝিঝি মানে হচ্ছে ঝিল্লি। ঝিঝি হবে ঝিল্লি। এবার দেখো 5 দাগে আছে কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। কবিতার ভাষা হলো ছন্দ আছে ঝড় বাদলে, মৌখিক ভাষা হবে ঝড় বৃষ্টিতে ছন্দ আছে। ছন্দে বাঁধা রাত্রি দিন, রাত আর দিন ছন্দে বাঁধা আছে। 3 নম্বরে হবে কিচ্ছুটি নয় ছন্দহীন, কোনো কিছুই ছন্দহীন নয়। 4 দাগে আছে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। ছন্দ আর সুরের সংকেতে তারা ভুবনটাকে চিনতে পারবে। 5 দাগে আছে কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এবার দেখো 6 দাগে বলেছে কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। প্রথম কান দেখো ইন্দ্রিয় বিশেষ, বিজ্ঞানের ভাষায় কান হলো জ্ঞানেন্দ্রিয়। এরপরে আছে কান মলা, শাস্তি পদ্ধতি, পড়া না পড়ায় শিক্ষক মহাশয় ছাত্রটির কান মুলে দিলেন। আরেকটা হচ্ছে কান পাতলা, কথা গোপন করার অক্ষমতা। রাম খুব কান পাতলা ছেলে, ওর কাছে গুরুত্বপূর্ণ কথা বলা যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো কথা কাউকে বলে দেয় তাহলে আমরা কিন্তু তাকে বলি সে কিন্তু খুব কান পাতলা। আরেকটি হবে কান খাড়া, মানে আগ্রহ সহকারে। দরজার পাশে দাঁড়িয়ে রমলা সব
কথা কান খাড়া করে শুনতে লাগলো। কেউ যদি কোনো কথা আড়াল থেকে শোনে তাহলে কিন্তু তাকে কিন্তু আমরা বলি যে কান খাড়া। এরপরে দেখো কানে লাগা মানে শ্রুতিকটু। মিতার বেসুরো গান বড় কানে লাগে। এখানে বলেছে বেসুরো গান কানে লাগে, সেরকম মন্দ কথা এবং খারাপ যে কোনো কথা সেগুলো কিন্তু বেশি করে কানে লাগে, আমাদের কানে কিন্তু তাড়াতাড়ি পৌঁছায়। এবার দেখো 7 দাগে বলেছে ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ তৈরি করো। দেখো একটি করে দেওয়া রয়েছে, যেমন ঝড় আর বাদল, তেমনি হবে পাহাড় পর্বত, নদ নদী, বইপত্র, খানা খন্দ, মায়া মমতা। চলো এবার 8 দাগে দেখে নিই। বলেছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনে চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। যেমন দেখো গরুর গাড়ি, রেলগাড়ি, নৌকা, জাহাজ, ঘোড়ার গাড়ি, পালকি। চলো এবার 9 দাগে দেখে নিই কি আছে। তাকে বলেছে সমার্থক শব্দ লেখো। জল, দিন, রাত্রি আর নদী আর ভুবন দিয়ে। জল দিয়ে হবে জীবন, বাড়ি, নীড়, সলিল। আর দিন হবে দিবস, দিবা, দিনমান, অহ। আর রাত্রি হবে নিশা, যামিনী, রজনী, নিশীথ। নদী হবে তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, সরিত। আর ভুবন হবে জগৎ, বিশ্ব, পৃথিবী, বসুধা। 11 দাগে দেখো শব্দ যুগলের অর্থপার্থক্য দেখাও। দয় হর্ষি ন দিন মানে হচ্ছে দিবস, আর দয় দীর্ঘী ন দিন মানে হচ্ছে দরিদ্র। ম দন্তান্ন মন মানে হচ্ছে চিত্ত, আর ম মধ্যাহ্ন মন মানে হচ্ছে ওজন বিশেষ। এরপরে আছে দন্তা শয় হস্যুর সুর মানে হচ্ছে দেবতা, আর তালবা শয় হস্যুর সুর মানে হচ্ছে বীর। দন্তা স কল সকল মানে হচ্ছে সব, আর তালবা স কল সকল মানে হচ্ছে মাছের আঁশ। 12 দাগে বলেছে যারা তারা এর মতো 3টি সংক্ষেপ শব্দজোড় তৈরি করো। যেমন যিনি, তিনি, যখন, তখন, যেহেতু, সেহেতু। থেকে খুঁজে 3টি সমার্থক লেখো, সমার্থক শব্দ লেখো। যেমন দেখো কেউ, তারা, যারা। 14 দাগে আছে কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধপদ উল্লেখ করো। যেমন পাখির ডাকে, ঝিঝির ডাকে, জলের ছন্দে এবং ঘড়ির কাঁটা। 15 দাগে বলেছে নিচের বাক্যাংশে উদ্দেশ্য বিদেহ অংশ আলাদাভাবে দেখাও। দেখো ছন্দ আছে ঝড় বাদলে, এখানে ছন্দ হলো উদ্দেশ্য, আর আছে ঝড় বাদলে এটি হলো বিদেহ। 2 দাগে আছে দেখবে তখন তেমন ছড়া, কেউ লেখেনি আর কোথাও। এখানে তেমন ছড়া হলো উদ্দেশ্য, আর দেখবে তখন কেউ লেখেনি আর কোথাও এটি হলো বিশেষ বিদেহ। দাগে আছে জলের ছন্দের তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। এখানে নৌকা জাহাজ হলো উদ্দেশ্য, আর জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি এটি হলো বিদেহ। 4 দাগে আছে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। তারা ভুবনটাকে এটি হলো উদ্দেশ্য, আর চিনবে ছন্দ সুরের সংকেতে এটি হলো বিদেহ। 16 দাগে আছে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। প্রথমটি আছে ছন্দে শুধু কান রাখো, এখানে ছন্দের নিচে দাগ, এটি হবে অধিকরণ কারকের এ বিভক্তি। 2 দাগে আছে ছন্দ আছে ঝড় বাদলে, ঝড় বাদলে এটি হবে অধিকরণ কারকের এ বিভক্তি। 3 দাগে আছে দিন দুপুরে পাখির ডাকে, দিন দুপুরে কথাটি হলো অধিকরণ কারকের এ বিভক্তি। আর 4 দাগে আছে ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়ি এখানে হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। 5 দাগে আছে চিনবে তারা ভুবনটাকে, এখানে তারা কথাটি হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। এই ছিল তোমাদের হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।